নমস্কার, এডুভাইভ 15 চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ ইরান ভার্সেস ইসরায়েল ও আমেরিকা যুদ্ধের বিস্তার ও তেলের রাজনীতি সম্পর্কে আলোচনা করব। ইরান ভার্সেস ইসরায়েল আমেরিকার যে যুদ্ধ, বুঝতে হবে কেন এই যুদ্ধটা বাঁধলো। আসলে মধ্যপ্রাচ্যের যে গালফ কান্ট্রিগুলো আছে সেখানে প্রচুর পরিমাণে ক্রুড অয়েল এবং প্রাকৃতিক গ্যাস আছে। ইরান ছাড়া এই দেশগুলি হলো সৌদি আরব, কাতার, আরব আমিরাত, কুয়েত, আরও সৌদি আরবের ঘাওয়ার ফিল্ড এবং সাফানিয়া। এখানে প্রচুর পরিমাণের তেল এবং গ্যাস, প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়। বিশ্বের বৃহত্তম তেলের খনি এখানেই অবস্থিত। এছাড়া প্রচুর পরিমাণে প্রাকৃতিক গ্যাসও আছে। কাতার নর্থ ফিল্ড, এইখানে বর্তমানে ইরান আক্রমণ করে দিয়েছে। এই জায়গাটা থেকেই ভারতের বেশিরভাগ প্রাকৃতিক গ্যাসই বাণিজ্য করা হয়, অর্থাৎ আমদানি করা হয়। কাতার প্রাকৃতিক গ্যাসের বিশেষ শীর্ষস্থানীয়। এদের নর্থ ফিল্ড হলো বিশ্বের বৃহত্তম নন অ্যাসোসিয়েটেড গ্যাসের ক্ষেত্র। আরব আমিরাত, আবুধাবি এবং সমুদ্রের উপকূল অঞ্চল। আমিরাতের প্রায় 94% তেল ও গ্যাসের শুধু আবুধাবি কেন্দ্রিক। দুবাই ও শাহ জাওতেও কিছু মজুদ আছে। কুয়েত, গ্রেটার বুরগান, এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেলের খনি। এখানে তেলের মজুদ অনেক বেশি। ওমান, মারমুল ও ইয়ামাল ক্ষেত্র, এখানে এখানে তেল ও এলএনজি বা তরলাকৃতি প্রাকৃতিক গ্যাস দুইও প্রচুর পরিমাণে পাওয়া যায়। বাহরাইন, এখানে আওয়ালি ফিল্ড এবং নতুন আবিষ্কৃত সামুদ্রিক ক্ষেত্র। পারস্য উপসাগরের প্রথম তেল আবিষ্কৃত হয়েছিল বাহরাইনে। বর্তমানে তারা গ্যাসের উত্তোলনেও জোর দিয়েছে। আমেরিকার কাছে প্রচুর পরিমাণে ক্রুড অয়েল এবং প্রাকৃতিক গ্যাস আছে। আমেরিকা চায় পৃথিবীর কোথাও তেল এবং গ্যাস থাকবে না, তখন অনেক বেশি দামে তেল এবং প্রাকৃতিক গ্যাস বিক্রি করে মুনাফা কামাবে এবং পৃথিবীর সকল দেশকে গোলাম বানিয়ে রাখবে। যে দেশ আমেরিকার কথা শুনবে সেই দেশের কাছেই তেল বিক্রি করবে অন্য দেশগুলোতে তেল বিক্রি করবে না। যারা কথা শুনবে না আর কি, আমেরিকার কথা না শুনেই চলবে, তাদের কাছে তেল বিক্রি করবে না, তো সেই দেশগুলো বিনা তেলে এমনি ধ্বংস হয়ে যাবে। এদিকে রাশিয়ার ক্রুড অয়েল ও প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়, তাই রাশিয়ার তেল এবং গ্যাস ধ্বংস করার জন্য এবং রাশিয়াকে যাতে ইকোনমিক দিক দিয়ে পিছিয়ে দেওয়া যায়, তার জন্য ইউক্রেনের সাথে রাশিয়ার সাথে আর ইউক্রেনের সাথে আমেরিকা যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে। আর সব দেশের উপর স্যাংশন লাগিয়ে রেখেছে। যে দেশ রাশিয়ার কাছ থেকে প্রাকৃতিক গ্যাস এবং ক্রুড অয়েল কিনবে সেই দেশকে ধমকে চমকে ও ট্যারিফ লাগিয়ে সাহায্য করবে। যেমন ভারতের উপর একসময় 500% ট্যারিফ লাগিয়ে দিয়েছিল, কিন্তু বর্তমানে সেটা নেই। অন্যদিকে চীন এবং নর্থ কোরিয়া আমেরিকার কথা শোনে না। বাকি ইউরোপিয়ান এবং ছোট ছোট দেশগুলো আমেরিকার কথা শুনে চলে, তবে তার মধ্যে ভারত বাদে, অর্থাৎ ভারত আমেরিকার কথা শোনে না। এই গালফ কান্ট্রিগুলিতে তেল কম দামে পাওয়ার জন্য আমেরিকার তেল বেশি দামে কোনো দেশই কেনে না। এই মতো অবস্থায় আমেরিকা নানা কূটনৈতিক প্ল্যান করলো। সমস্ত গালফ কান্ট্রিগুলোতে আমেরিকা তেল ও গ্যাস উত্তোলন করার জন্য বিভিন্ন টেকনোলজি এবং মেশিনপত্র ইত্যাদি সরঞ্জাম দিয়ে হেল্প করে। আর এর জন্য সমস্ত গালফ কান্ট্রিগুলোকে বললো ডলারে বিক্রি করতে। সমস্ত দেশ ক্রুড অয়েল এবং প্রাকৃতিক গ্যাস কিনতে গেলে আগে আমেরিকার কাছ থেকে ডলার কিনে তেল ক্রুড অয়েল এবং প্রাকৃতিক গ্যাস কিনতে হয়। এতে আমেরিকার বিনা পরিশ্রমে এবং বিনা ইনভেস্টে অনেক মুনাফা কামাতে থাকে। অন্যদিকে আমেরিকা এই সকল দেশকে পুরো নিজেদের কন্ট্রোলে রাখার জন্য বলে তাদের সমস্ত সামরিক নিরাপত্তা দেবে। তার জন্য তাদের দেশে আমেরিকান সামরিক বেস বানাতে দিতে হবে। ইরান বাদে সমস্ত দেশ তাই মেনে নেয়। ইরান যেহেতু মানেনি, তাই তখন থেকে ইরানের সঙ্গে সংঘাত। প্রথমে ইরানকে ভেতর থেকে ধ্বংস করার জন্য আমেরিকার ডিপ স্টেটকে কাজে লাগিয়ে বিভিন্ন এনজিও এর মাধ্যমে টাকা ছড়িয়ে এবং আমেরিকার গোয়েন্দা CIA এবং ইসরায়েলের বিশ্ববিখ্যাত গোয়েন্দা অর্থাৎ গুপ্তচর সংস্থা মোসাদকে কাজে লাগিয়ে ইরানের সর্বোচ্চ নেতা অর্থাৎ সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি বিরুদ্ধে জনমত বানিয়ে সরকার ফেলে দিয়ে আমেরিকার পপেট সরকার বানিয়ে ইরানকে কন্ট্রোল নেওয়া। অর্থাৎ আমরা ভারতের পাশে যে সকল দেশ আমরা দেখেছি, যেমন শ্রীলঙ্কা, তোমার বাংলাদেশ এবং নেপাল, এখানে আমেরিকা তাদের তাদের ডিপ স্টেটের মাধ্যমে এবং তাদের গুপ্তচরদের মাধ্যমে সেই দেশের সরকারকে ফেলে দিয়ে তাদের পপেট সরকার বসানোর চেষ্টা করেছে। যেমন সেখানে বাংলাদেশ এবং শ্রীলঙ্কাতে সফল হয়েছিল, কিন্তু ভারতের প্রচেষ্টায় সেটা আবার বর্তমানে বিফলে গেছে। তো ইরানও সেরকম একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছিল এবং কিছুটা সফল হয়েছিল, কিন্তু যখনই ইরানের উপরে আমেরিকা মিসাইল হামলা শুরু করে, তখন আবার ইরানের দেশবাসীর মধ্যে দেশত্ববোধ জেগে ওঠে এবং তারা আবার দেশের পক্ষ হয়ে যায়। কিন্তু সেটা সফল না
হয় ইসরায়েলকে দিয়ে ইরানের উপর মিসাইল অ্যাটাক করান। অজুহাত যে ইরান নিউক্লিয়ার মিসাইল বানিয়ে ফেললে সারা বিশ্বের বিপদ আসবে। আসলে আমেরিকা চায় বিশ্বের সমস্ত দেশকে গোলাম বানানো এবং নিজেদের তেল এবং প্রাকৃতিক গ্যাস বিক্রি করা। আমেরিকার প্রথম প্ল্যান ছিল সমস্ত গলফ কান্ট্রিকে কন্ট্রোল করে ডলারে বিজনেস করিয়ে মুনাফা লাভ করা। ইরানের জন্য কিছুটা এই প্ল্যান যখন ফেল হলো, তখন আমেরিকার দ্বিতীয় প্ল্যান হলো নিজেদের তেল এবং গ্যাস বেশি দামে বিক্রি করা, কিন্তু কেউ তো কিনছে না। তাই এই মতো অবস্থায় এমন প্ল্যান করলো যাতে গলফ কান্ট্রিগুলো নিজেরা যুদ্ধ করে ধ্বংস হয়ে যায়। আমেরিকা ভালো করেই জানে যে ইরানকে অ্যাটাক করলে ইরান দূরত্বের জন্য আমেরিকাকে অ্যাটাক করতে পারবে না। তখন ইরান বাধ্য হয়ে গালফ কান্ট্রিগুলোতে অবস্থিত আমেরিকার সামরিক বেসগুলিতে অ্যাটাক করবে। এইভাবেই নিজেদের মধ্যে যুদ্ধ বেঁধে যাবে, নিজেরাই যুদ্ধ করে ধ্বংস হবে, আর নিজেদের তেল এবং প্রাকৃতিক গ্যাসের কারখানায় মিসাইল মারবে। আর ইরান ও দমাবার পাত্র নয়। তারা যখন দেখলো তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে মেরে দিয়েছে, তখন হরমুজ প্রণালী আটকে দিয়ে সারা বিশ্বের অর্থনীতিকে ধ্বংস করে দেবে। তেলের অভাবে বিশ্ব অচল হয়ে পড়বে, আর ইরান সেটা করতে সাকসেসও হয়েছিল। এই যে এখানে হলো হরমুজ প্রণালী, এটা হলো ইরান, এই জায়গাটা পুরোটা হলো ইরান, এটা হলো হরমুজ প্রণালী। পৃথিবীর সমস্ত দেশের জাহাজগুলো এইখান দিয়ে এসে বিভিন্ন দেশ থেকে কাতার, কুয়েত, আরব এইখান থেকে তেল নিয়ে আবার এইখান দিয়েই ফিরে যায়। কিন্তু এই জায়গাটা যেহেতু ইরানের কন্ট্রোলে, তাই এখানে বিভিন্ন মাইন রেখে দিয়েছে এবং মিসাইল অ্যাটাক করে রেখেছে। যদি বিনা অনুমতিতে এইখান দিয়ে যাতায়াত করে তো তখনই মিসাইল মেরে এই জাহাজগুলো সমুদ্রের তলায় ডুবিয়ে দেবে। আর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তার প্ল্যান রয়েছে তেলের কারখানাগুলো ধ্বংস করা, আর তাই ইসরায়েলকে দিয়ে ইরানের সাউথ পার্সে হামলা চালায়। এই যে হলো সাউথ পার্স, ইরানের সাউথ পার্স, এখানে হামলা চালায়। সময় হলো 17 মার্চ 2026। ইরানও পাল্টা জবাব দিয়েছে। ইরান কাতারের রাস লাফানে হামলা করেছে। এটা পুরোটা হলো ইরান, আর এইখানে হলো কাতার। এই কাতারের এটা হলো সাউথ, সাউথ, আর এটা হলো নর্থ। ইসরায়েল এই জায়গাটা, প্রথমে ইসরায়েল এই জায়গাটা মিসাইল মারে, তারপর ইরান তার পাল্টা প্রতিরোধ করতে এখানে মিসাইল মারে। এই স্যাটেলাইট ভিউ আছে, এটা হলো স্যাটেলাইট ভিউ। এই জায়গাটা ইসরায়েল, ইরানের এই জায়গাটা ইসরায়েল মিসাইল মারে। এই জায়গাটা এই জায়গাটা পাল্টা জবাবে ইরানও এই জায়গাটা মিসাইল মারে। এখান থেকেই ভারত সব থেকে বেশি প্রাকৃতিক গ্যাস সংগ্রহ করে, কাতারের এই জায়গাটা। ইসরায়েল ইরানের উপর অ্যাটাক করার পর ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করেন, যে পোস্টে দেখা যায় যে তিনি এইটাকে অস্বীকার করছেন এবং তিনি হুমকিও দিচ্ছেন। তো এই পোস্টটাকে অনুবাদ করলে দেখা যায় যে তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যে ঘটে যাওয়া ঘটনাগুলির জেরে ক্ষুব্ধ হয়ে ইসরায়েল ইরানের সাউথ পার্স গ্যাস ক্ষেত্রে নামে পরিচিত একটি প্রধান স্থাপনায় সহিংস হামলা চালিয়েছে। সমগ্র স্থাপনাটির তুলনামূলকভাবে একটি ক্ষুদ্র অংশ এই হামলায় শিকার হয়েছে। এই নির্দিষ্ট হামলাটি সম্পর্কে যুক্তরাষ্ট্র বিন্দুমাত্র কোনো ধারণা ছিল না। এই যে এখানে তিনি লিখেছেন যে আমেরিকা যুক্তরাষ্ট্র জানতই না। তাছাড়া কাতার রাষ্ট্রটি কোনোভাবেই কোনো রূপে বা আকারেও এর সঙ্গে জড়িত ছিল না, কিন্তু এমন কোনো হামলা ঘটতে যাচ্ছে সে সম্পর্কে তাদের কোনো পূর্ব ধারণা ছিল না। দুর্ভাগ্যবশত ইরান এই বিষয়টি কিংবা সাউথ পার্স হামলার সাথে সংশ্লিষ্ট অন্য কোনো প্রাসঙ্গিক তথ্য সম্পর্কে অবগত ছিল না। আর ঠিক এই কারণেই তারা সম্পূর্ণ অযৌক্তিকভাবে ও অন্যায়ভাবে কাতারের এলএনজি গ্যাস স্থাপনার একটি অংশে হামলা চালিয়েছে, যেখান থেকে ভারত প্রাকৃতিক গ্যাস কেনে। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল্যবান সাউথ পার্স ক্ষেত্রকে কেন্দ্র করে ইসরায়েল আর কোনো হামলা চালাবে না। তবে শর্ত হলো, ইরান যদি অবিবেচকের মতো কোনো অত্যন্ত নিরীহ রাষ্ট্রের ওপর এক্ষেত্রে কাতারের ওপর হামলা চালানোর সিদ্ধান্ত নেয়, তবে পরিস্থিতি ভিন্ন হবে। সেক্ষেত্রে ইসরায়েলের সহায়তা বা সম্মতি থাকুক বা না থাকুক, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এমন বিপুল শক্তি ও ক্ষমতা প্রয়োগ ঘটিয়ে সমগ্র সাউথ পার্স গ্যাসের ক্ষেত্রটি সম্পূর্ণ ধ্বংস করে দেবে, যা ইরান এর আগে কখনো দেখেনি বা প্রত্যক্ষ করেনি। আমি এমন ভয়াবহ সহিংসতা ও ধ্বংসযজ্ঞের অনুমোদন দিতে চাই না, কারণ ইরানের ভবিষ্যতের উপর এর সুদূরপ্রসারী নেতিবাচক প্রভাব পড়বে। কিন্তু কাতারের এলএনজি স্থাপনায় যদি পুনরায় হামলা চালানো হয়, তবে আমি এমন পদক্ষেপ নিতে বিন্দুমাত্র দ্বিধা করব না। এই গুরুত্বপূর্ণ বিষয়টি মনোযোগ সহকারে বিবেচনা করার জন্য আপনাদের ধন্যবাদ। প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প তিনি তার সোশ্যাল মিডিয়ায়, ট্রুথ বলে যে সোশ্যাল মিডিয়াটা আছে, সেখানে তিনি এই মেসেজটি দিয়ে একদিকে তিনি অস্বীকার করেছেন, অন্যদিকে তিনি আবার ইরানকে থ্রেটও দিয়েছেন। ইরান আমেরিকার F-35 ফাইটার জেট ধ্বংস করে দিয়েছে।
যার মধ্যে অ্যাডভান্স সেন্সার ফিউশন আছে, যার কাজ হলো কোথাও কোথায় কত দূরে শত্রুপক্ষে যুদ্ধ যাওয়া যাচ্ছে, তাতে কি কি ধরনের কত আর্মস আছে তা স্ক্রিনে রিয়েল টাইমে দেখায়। এবং আমেরিকা এই বলে যে মার্কেটিং করে যে কোনো র্যাডার F-35 ফাইটার জেটকে ধরতে পারবে না। তবুও ইরান সমগ্র ড্রোন সামান্য ড্রোন দিয়ে ধ্বংস করে দিয়েছে। এতে এটা আমেরিকার বড় পরাজয় অস্ত্র মার্কেটে, যা ভবিষ্যতে ভারতের অস্ত্র মার্কেটকে বিশ্বের কাছে আরো উন্মুক্ত করে দিল। এই যে ফাইটার জেটটা আছে, এই ফাইটার জেটে এমন অ্যাডভান্স সেন্সার লাগানো আছে যে তাকে কেউ যদি অ্যাটাক করে সঙ্গে সঙ্গে তার আগেই বুঝতে পেরে যাবে, এবং শত্রুপক্ষের জাহাজ আশেপাশে থাকলে যত দূরেই থাকুক না কেন এই সেন্সারের মাধ্যমে সে স্ক্রিনের মধ্যে দেখতে পাবে। আর কোনো র্যাডারই একে ধরতে পারবে না। আর র্যাডার যদি ধরতে না পারে তাহলে এর উপর হামলাও চালাতে পারবে না। কিন্তু সামান্য এই যে ড্রোন দিয়ে ইরান যে একে ধ্বংস করে দিয়েছে, তার মানে এটা র্যাডারে ধরা পড়েছে। সামান্য একটা ড্রোন দিয়ে যে ধ্বংস করতে পারে, তাহলে তো বড় যে অত্যাধুনিক মিসাইল তো এটাকে সহজেই ধ্বংস করে দিতে পারবে। তো আমেরিকা যে ক্লেম করে যে রাডারে ধরতে পারবে না, তো এটা সম্পূর্ণ ভুল। আসলে এরা এটাকে মার্কেটিং করে বিক্রি করার জন্য। অন্যদিকে আমেরিকা ইরানের ওয়াটার প্লান্টে মিসাইল হামলা করেছে। গালফ কান্ট্রিগুলোর পানীয় জলের প্রধান সোর্স হলো সমুদ্রের জল। সমুদ্রের জল পরিশুদ্ধ করে তাই পান করে। সেই প্লান্টে মিসাইল হামলা আরো বড় রকমের যুদ্ধের ইঙ্গিত দেয়। আমেরিকা কোনো মতে ইরানকে পরাস্ত করতে পারছে না, তাই এক এক রকম ভাবে তাকে পরাস্ত করতে বিভিন্ন দিক থেকে তাকে আক্রমণ করছে। তো এখন তাদের দেশবাসীকে যাতে জলে পিপাসায় মারতে পারে, তার জন্য এই রকম কাজ করছে। জলের যে প্ল্যান্ট আছে পানীয় জলে, তার উপরেই অ্যাটাক করছে। ভারতের অবস্থান, এই যুদ্ধে ভারত সরাসরি কোনো পক্ষ নেয়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বারবার ডায়লগ অ্যান্ড ডিপ্লোমাসি অর্থাৎ আলোচনা এবং কূটনীতির উপর কথা বলেছেন। ভারতের অফিসিয়াল অবস্থান হলো যুদ্ধ কোনো সমাধান নয়, বরং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। ভারত উভয় পক্ষকেই সংযত থাকতে এবং সাধারণ মানুষের উপর হামলা বন্ধ করতে অনুরোধ জানিয়েছে। ইরানের সাথে আলোচনার মাধ্যমে হরমুজ প্রণালী ভারতের জন্য খোলা রেখেছে, এবং ভারত গালফ কান্ট্রিগুলোতে মেডিকেল এইড এবং খাবার পাঠাচ্ছে। ভারত রাশিয়ার কাছ থেকে প্রচুর পরিমাণে ক্রুড অয়েল এবং প্রাকৃতিক গ্যাস কিনেছে, যদিও কাতার থেকে সব থেকে বেশি প্রাকৃতিক গ্যাস কিন্তু কাতারে গ্যাস কারখানায় হামলার পর ভারতের কাছে খুবই সমস্যা হয়ে যাবে গ্যাস পাওয়া। সেক্ষেত্রে যদিও ভারত কিছু একটা করবে গ্যাসের চাহিদা মেটাতে। ভারতবাসী হিসেবে আমাদের করণীয় কি? বর্তমানে বিশ্বের তাবৎ দেশগুলির মাথার উপর মিসাইল পড়ছে, সেখানে আমরা একমাত্র দেশ যারা পুরোপুরি সুরক্ষিত। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতকেও ধ্বংস করার জন্য অনেকবার চেষ্টা করেছে, এখনো পর্যন্ত সাকসেস হয়নি বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর স্যার এবং অজিত ডোভাল স্যারের জন্য। তাই আমাদের জাতি ধর্ম রাজনীতির ওপর উঠে ভারতবাসী হিসেবে ভারতকে সাপোর্ট করা। অন্য সময় আমরা আমাদের লিডারদের সমালোচনা করব, এখন শুধু সঙ্গ দেওয়া উচিত। আমাদের দেশে তেল এবং প্রাকৃতিক গ্যাস কিছুই পাওয়া যায় না। যুদ্ধের আগে ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি $65 ছিল, এখন $130 এবং আরও দাম বাড়বে। অনুমান করা হচ্ছে যে কিছুদিনের মধ্যে ব্যারেল প্রতি $200 হয়ে যেতে পারে, $200 হয়ে যেতে পারে। তাই ভবিষ্যতের কথা মাথায় রেখে আমাদের সোলার প্যানেল এবং ইভির দিকে যাওয়া উচিত। এই যে সোলার প্যানেল, এটা ঘরের উপর লাগালে সূর্য থেকে এই শক্তি সংগ্রহ করে বিদ্যুৎ উৎপন্ন করে। ভারত সরকারের PM সূর্যঘর, এর অধীনে সোলার প্যানেলের বসানোর জন্য বর্তমানে একটি নির্দিষ্ট কাঠামো অনুযায়ী ভর্তুকি ও সাবসিডি দেওয়া হচ্ছে। 2006 সালের তথ্য অনুযায়ী ভর্তুকির পরিমাণ নিচে দেওয়া হলো। সরকার সাধারণত খরচের একটি বড় অংশ প্রায় 40 থেকে 60% ভর্তুকি হিসেবে দেয়। তবে এটি বিভিন্ন সিস্টেমের ক্ষমতার উপর নির্ভর করে। 1 কিলোওয়াট সিস্টেমের জন্য 30,000 টাকা, 2 কিলো সিস্টেমের জন্য 60,000 টাকা এবং 3 কিলো ও তার বেশি সিস্টেমের জন্য সর্বোচ্চ 78,000 টাকা দেওয়া হয়। এটাই টোটাল মোটামুটি খরচ পড়ে 60,000 টাকা। তো প্রায় 50% এখানে সাবসিডি দেওয়া হয়। এটা 1 লাখ বা 1,20,000 বা 30,000 খরচা, এতে 60,000 সাবসিডি দেওয়া হয়। মূলত অর্ধেকই সাবসিডি দেওয়া হয়। কিভাবে এই প্রকল্পটি নেওয়া হয়েছে? এই প্রকল্পের লক্ষ্য হলো প্রতি পরিবারকে মাসে 300 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা। কিভাবে আবেদন করবেন? আপনাকে সরাসরি পোর্টালে গিয়ে আবেদন করতে হবে। এখানে লোনের সুবিধাও 70% হারে লোনের সুবিধাও দেওয়া হয়েছে, কোনো গ্যারান্টি ছাড়া। ভর্তুকি টাকা সরাসরি আবেদনকারী ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। পশ্চিমবঙ্গের WBACDCL বা আপনার স্থানীয় বিদ্যুৎ পর্ষদ এই প্রক্রিয়া সহায়তা করবে। আপনি যদি বাড়িতে 1 থেকে 3 কিলোওয়াট সিস্টেম বসান, তবে তার উপরে নিয়ম অনুযায়ী সরাসরি কেন্দ্রীয় সরকারের ভর্তুকি পাবেন। আপনার সোলার প্যানেল যত বিদ্যুৎ তৈরি হচ্ছে তার থেকে যদি কম ব্যবহার করেন,
তাহলে বাকি বিদ্যুৎ সরকারের কাছে আপনি বিক্রি করতে পারবেন। এতে আপনার বাড়িতে তো ফ্রিতে সব কিছু চলবে, উল্টে সরকার আপনাকে টাকা দেবে। একবার সোলার প্যানেল বসালে 25 থেকে 30 বছর ফ্রিতে বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন, এবং ইন্ডাকশন কিনে নিলে রান্নার গ্যাসও কেনা লাগবে না, আর ইভি গাড়ি কিনে নিলে তেলও কেনা লাগবে না। ইভি গাড়িতেও সাবসিডি দেওয়া হচ্ছে। তো সবাই সোলার প্যানেলে বসিয়ে নিলে এক্সট্রা যে বিদ্যুৎ সরকার কিনে নেবে, এক্সট্রা বিদ্যুৎ কিনে নেবে, এবং তাই সরকারও বেশি বিদ্যুৎ তৈরি করতে লাগবে না। এতে বিদ্যুতের ঘাটতি হবে। তো আমাদের যেভাবে বিশ্বের যেভাবে যুদ্ধ বেঁধেছে, এবং এই যুদ্ধে প্রচুর পরিমাণে তেলের ঘাটতি হবে, তেলের ক্ষয়ক্ষতি হবে। তো তেল পাওয়া ভবিষ্যতে আমাদের খুবই মুশকিল হয়ে যাবে। আর আমাদের দেশে এমনিতে কোথাও তেলের অনুসন্ধান পাওয়া যায়নি, প্রাকৃতিক গ্যাসও সে তেমন। তো আমাদের এই মুহূর্তে সবথেকে করণীয় হলো আমাদের সোলার প্যানেলের দিকে যাওয়া, আর বায়োগ্যাসের দিকে যাওয়া। তো সোলার প্যানেলের জন্য আমাদের যে ভর্তুকি দিচ্ছে, তো আমাদের সেটাকে নেওয়া আর দেশকে আগে বাড়ানো। তো আজকের ভিডিও এই পর্যন্ত। তো পরে নেক্সট ভিডিওয়ে আবার দেখা হচ্ছে।